হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি, লোকনাথ মণ্ডলকে। লোকনাথ মণ্ডল এসেছেন ভরতপুর ১ নম্বর ব্লকের জজান গ্রাম থেকে। লোকনাথ দা, নমস্কার আপনাকে। নমস্কার। কেমন আছেন বলুন? মোটামুটি ভালো আছে। এখন তো ধরুন চাষের সময়, চাষের সময়, ধান চাষের সময় চাষবাস এখন চলছে সব ঠিক? হ্যাঁ, আমি কালকেই ডাঙা জমি বিঘে দুয়েক ভাঙলাম, আর বাদ বাকি যাবার টাবার ভাঙলাম বলতে প্রথম চাষ দিলাম। চাষ দিলেন? হ্যাঁ, ডাঙা জমি এটা। আচ্ছা, ডাঙা জমি মানে উঁচু জমি? উঁচু জমি। আর খালগুলো ধরুন আপনার ওই বিঘে চারেক জমি আপনার মানে পুরা কাদানি হয়ে গেছে, মানে পুরা চাষ কমপ্লিট হয়ে গেছে। লেবার দিয়ে বাটি পোঁতা নিয়ে ব্যাপার। বীজটা একটুকু দুর্বল আছে বলে, এখন নরম আছে বলে, হ্যাঁ, মানে জমির মানে বিচন যেটা ধানের, ধান গাছের ধান বীজ যেটা, আচ্ছা, সেটা এখন মানে ওটা নিচু জমিতে কি ধান লাগাবেন নাকি? না, টোটাল আমার বিঘে ৬ জায়গাতে ধান হবে। 6 বিঘে? 6 বিঘে। আচ্ছা, টোটাল আমার 8 বিঘে জমি আছে, আর 2 বিঘে ওই সবজি টবজি এটা ওটা কচু আছে, বিঘেখানা কচু আছে, এটা ওটা আছে, খানিকটা বেগুন লাগাইলাম। তো এই নিয়ে 8 বিঘে জমির মতো আছে, বিঘাটেক মতো আছে। 6 বিঘেতে ধান হয়? 6 বিঘে ধান। কবার ধান হয়? ধান আমি মানে খরাতেও খানিকটা হয়, কিন্তু খরাতে আমি ধান চাষ করি না। হ্যাঁ, আর বর্ষাতেই 6 বিঘে হয়। ঠিক আছে। বাদ বাকি সময়টা কি এমনি পড়ে থাকে? না, জমি একটাও কোনো সময়তে ফালতু পড়ে থাকে না। তিল থাকে, কলাই থাকে, সর্ষে থাকে, আলু থাকে। আচ্ছা, এখন মানে সবজির মধ্যে? এখন সবজির মধ্যে ধরুন আপনার কচু আছে, ঠিক আছে। এখন মানে ধরা কমপ্লিট হয়নি, কচু আছে 1 বিঘে, ঠিক আছে। তারপর ধরুন এই ভেন্ডি আছে খানিকটা, হয়তো 5 কাঠা মতো। তার সঙ্গে ওই শাক ডাক, পুঁই শাক, বা হয়তো ধারে ধারে 2-1টা ঝিঙে গাছের খুপি, মানে হয়তো বাজার কোনো সময়তে হয়তো 2-1 কেজি সব বিক্রি। রকমের চাষ কিছু কিছু করে আছে। হ্যাঁ, ঘরে খেতে যেটা লাগে সেটা তো হচ্ছেই, হয়তো 2-1 সময়তে বাজার যাওয়া যায়। এখন এই দেখুন প্রায় কাটা 15 মতো ওই বেগুন, মানে শীতের বেগুন যেটা, শীতের বেগুন। এখন আপনার বেগুনে হয়তো মানে খুব একটা যত্নও নিতে পারেনি, চাষবাস চলছে বলে। তো এটা এখন চাষবাস মানে বৃষ্টি থামার পরেই এটা যত্ন হয়, ঠিক আছে। তার আগে ধরুন এই লাগানো আছে, 2টো বাতাল হয়েছে, গাছ টিকটিক করছে, হয়তো 2-1টা ধরছে, হয়তো পোকা দেখাচ্ছে, পাখি দেখাচ্ছে, হয়তো মানে হয়তো 1-8 কেজি বাজার গেলেও যাওয়া যেছে, না হলে বাড়িতে মানে বাড়ির খরচটা হচ্ছে। কিন্তু এটা ধান চাষের পরে এই বেগুনের উপরে যত্নটা আসবে। এখন ধান চাষের উপরে, এখন ধান চাষের উপরেই যথেষ্টভাবে পড়ে আছি। তো এই বেগুনটা লাগিয়েছেন কবে? এই বেগুনটা ধরুন আপনার জ্যৈষ্ঠ মাসের শেষের দিকেই লাগানো আছে। যেহেতু এটা আপনার মোটামুটি ধরুন মানে যত শীতের দিকে আসবে, মানে বৃষ্টি যত কমে আসবে, তত ধরুন এসব গাছে তখন যত্ন নিয়ে তখন বেগুন ধরতে লাগবে। হ্যাঁ। কি জাতের বেগুন এটা? এটা ধরুন আমাদের কি জাত বলতে গেলে ধরুন আমরা ওই সাদা বেগুনটাই লাগিয়েছি, যেটা বলছে মাখড়া, একটু কালো কালো, অনেক সময় একটু সাদা, একটু গ্রিনিশের মধ্যে থাকে এরকম। আর একটা প্লেন সাদা বেগুন, এটা আপনার ওই মানে চুনাখালি থেকে নিয়ে গেছি চারাটা কিনে। একটু লম্বা লম্বা নাকি? না, এটা আপনার একদম গোল বেগুন। আচ্ছা। আর যেটা ওই মাখড়া বলছে, ওটা একটু ওই কি বলবো, একটু বেগুনিশ টাইপের রংটা হবে, মানে না কালো, গ্রিনিশ টাইপের, একটু রংটা ওটা কিছু সবুজ টাইপের একটু হবে। আর এই যেটা সাদা, এইটা ধরুন আপনার বাজারে একটু দাম বেশি পাওয়া যায়, এবং বেগুনটাও ভালো। বেগুন চাষে তো মানে পোকার আক্রমণটা তো খুব, মানে বিষটাও খুব ব্যবহার করতে হয় বেশি। বলি এবারে ঘটনা হলো বেগুন চাষে, মানে যত আপনি জৈব সারটা যত বেশি ব্যবহার করবেন, তত কিন্তু বেগুনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আলাদা একটা মানে কি বলা যায়, একটা আলাদা এর একটা সিস্টেম, মানে ব্যাপার আছে। মানে যত আপনি
গোবর সার বা এই খড়টর পচা যত দেবেন তত কিন্তু বেগুন গাছের আপনার মানে মজাটা বেশি, মানে এটা বেশি পাবেন। কারণ এতে রাসায়নিক সার তো ধরুন মানে একটা ফসল মানে একবার তোলার পরে মানে দুটো ছিঁচ অন্তরে একবার রাসায়নিক দেওয়া হয় অল্প করে, কিন্তু জৈব সারটা প্রচুর পরিমাণে দেওয়া আছে বা দিতে হয়ও, তাহলে কিন্তু পোকার আক্রমণটা যথেষ্টভাবে একটু কম হয়। এবারটি ধরুন অনেকে ধরুন আবার কি করে ওই চুনাখালি বরাবরের জন্যই ব্যবহার করে, যেটা বেগুন দেখলেন আজকে হয়তো 50 গ্রাম, তো কালকে দেখবেন বা পরশু দেখবেন হয়তো 200 গ্রাম, মানে যেটা চুনাখালি বলে। চুনাখালির বীজটা আমরা চিন্তা ভাবনা করি যে ওরা কী দেয়, কিন্তু ওরা দেখায় না কাউকেই। আর ওরা মানে কী বলুন তো মানে ককটেল করে দেয়, যেটা আমার আইডিয়া। মানে ওদের ওষুধ দিলে পরে নিজের মানে শরীরের 12টা বেজে যাবে, মানে এত স্প্রে করতে হয়। দেখা যাবে এ বেলায় স্প্রে ও বেলায় স্প্রে। অতএব আমরা কিন্তু এই চুনাখালি ব্যবহারটা করি না, তাদের ফসল একটু কম হলেও কিন্তু এই মানে ওই বিষটা আমরা প্রয়োগটা করতে যাই না। আমরা যতদূর পারি আর কি, আমরা এই ঠান্ডা বিষের মধ্যে ওস্তাদ বা হয়তো ফনিডল বা মাছির জন্য আর একটা বিষ আছে, হ্যাঁ, ওই বিষগুলোই আমরা ব্যবহার করি, যেটা আমাদের লোকালে পাওয়া যায়, যেটা চুনাখালি থেকে আমরা খুব একটা বিষ আমি তো ব্যবহার করি না। যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো, মানে প্রত্যেকেরই তো শরীর, মানে যারা খাচ্ছে তাদেরও একটা ক্ষতি, আবার আপনারা যারা দিচ্ছেন বীজ প্রয়োগ করছেন তাদেরও কিন্তু একটা শরীরের একটা ক্ষতি। এই বেগুনটা ফলন কতদিন অবধি দেবে? এই বেগুন ধরুন আপনার ভাদ্র মাস থেকে ধরুন, মানে বৃষ্টি যদি ধরুন ভাদ্র মাসে কমে যাবে, এটার ঘটনা হলো বেগুন এখন থেকে হয়তো খুব জোর হবে, কিন্তু কেন জোর হচ্ছে না হয়তো বলবেন। তো এখন বৃষ্টি তো ধরুন মানে পুরো ক্লিয়ার হয়নি, মানে বর্ষা তো পুরো চলে যায়নি, মানে এখন যদি গাছের বাতাল করে যদি ধরুন জোর মাটি ভরা হয়, রাসায়নিক সার যদি গাছে দেওয়া হয়, তাহলে গাছ কিন্তু খুব জোর হয়ে যাবে। আর গাছ জোর হলে তখন যদি বৃষ্টি হলো দিয়ে একটু হাওয়া দিল, তাহলে গাছটা কিন্তু নড়ে যাবে, তাহলে গাছটা কিন্তু মরে যাবে। সেই হিসাবে যত গাছের গোড়া এখন যত মানে শক্ত থাকবে, মানে সেই হিসাবে কিন্তু এখন ঘাসপাত হয়ে আছে। এই যেই বর্ষাটা যেই কেটে যাবে তখনই এইসব মানে পাটিটাকে যেটা বলে লাইন যেভাবে লাগানো আছে ওটাকে চুটিয়ে একদম রাসায়নিক সার দিলে পরেই আর দিন 15 মধ্যে গাছে কিন্তু একদম ফুলজালি দেখা দেবে। ঠিক আছে, মোটামুটি এটা শীতকাল অবধি একদম ধরুন। শীতকালে কি ফলনটা বেশি হবে? শীতকালে প্রচুর ফলন হবে, যেটা আপনার আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ এসব টাইমে প্রচুর, মানে মাঘ মাসে, পৌষ মাঘ মাসে এসব ধরুন মোটামুটি দেখা যাবে আমার 15 কাঠা, মানে তো কিছু না হলে 4-5টা বেগুন উঠবে পার ডে। 15 কাঠাতে পার ডে, প্রতিদিন, মানে প্রতিদিন তুলতে হবে, প্রতিদিনই তুলতে হবে। হয়তো হাফ করে তুললাম, কি 5 কাঠা করে যদি আমি তুলি, কি 10 কাঠা, মানে 7 কাঠা যদি দুটো জমিটাকে ধরুন 2 বা 3 বারে যদি তুলি, তাহলে আমার ডেলি তুলতে হচ্ছে। একদিন আর একদিন হলে তো প্রায় ডেলি হয়ে যাচ্ছে। তো তখন এসব বেগুন মোটামুটি কিছু না হলো 75 কেজি, 70 কেজি, কি 1 কুইন্টালও বেগুন উঠে যেতে পারে। সেই সময় তো একটু দামটাও প্রথম দিকে থাকে মনে হয়। এখন বেগুনের দাম ভালো থাকে, এই টাইমে ভালো আছে। শীতের দিকে অনেক সময়তে কী হয়, এগুলো কি মানে ধরাটের উপরে নির্ভর করে, তো মানে বাজারে যত মাল ধরুন আমদানি হবে তো বাজার কম হবে দামটা। আর যদি ধরুন মানে এমনিতে বাজারে যদি ফলন কম হয়, আর বেগুনটা ঠিক কীরকম বলুন তো, বেগুন যে একবারে বরাবরের জন্য একইভাবে ধরে যাবে তা কিন্তু নয়, একটা জোয়ারি ফসলের মতো বলা যায়। তো বেগুন হচ্ছে তো হয়তো 1 মাস ভালোই হয়ে গেল, 15 দিন ভালো ফুলজালি দেখা দিল, হয়তো অনেক সময় দেখা যাবে যে 15 দিন ফুলজালি টিকছে না, টিকবেই না, এইরকম ধরনের একটা ফসল। অনেক সময়তে অনেকটা বলা যায় এটা কিন্তু অনেক সময় মানে লাকিলি ফসল। অনেক সময়তে কী হয় যে গাছ সব ঠিকঠাক হয়ে গেল, কি দোষে গাছ মরতে লেগে গেল, বেগুন গাছ অনেক সময় মরেও যায়, মানে একদম আপনার হয়তো 1.5-2 মাসের মধ্যে একদম পুরো জমি ফিনিশিং হয়ে যায়, একদম শেষ হয়ে যাবে। আচ্ছা, এরকমও হয় নাকি? এরকমও হয় অনেক সময়তে, এরকম অনেকেরই হয়। তখন কি করেন? কিছু করা যাবে না, তো বেগুন গাছ মরলে পরে মারা গেলে তাকে আর কে আটকাবে? ও কোনো ওষুধ দিয়েও কিছু হবে না, কিছু না। ওটা হয়তো মাটি পরীক্ষা করে চুন দেওয়া হয়েছে, সব ঠিকঠাক করেই হয়তো করা হলো, দেখা গেলো বেগুন গাছ মরতে লেগে গেল, তো ব্যাস হয়তো শেষ। ওটাকে তুলে ফেলে আবার নতুন করে কিছু করা, ওখানে আর বেগুন গাছ দিয়ে আর হয় না। তখন হয়তো অন্য কিছু করা যেতে পারে আবার পরে। আবার বেগুন যদি মোটামুটি আপনার টিকে যায়, দেখা যাবে যে আপনার ওই 15 কাঠা ভেঙে কিছু না হলেও আপনার দেখা যাবে 1 লাখ টাকার উপরে বেগুন ইনকাম হচ্ছে। হলে খরচও তো আছে একটা বেশ। হ্যাঁ, বেগুনের খরচ আছে, যেমন খরচ আছে তেমনি লাভও আছে। তো হ্যাঁ, লাভও আছে, খরচ যেমন আছে তার লাভ ওর থেকে অনেক বেশি আছে। আচ্ছা,
মানে এ কি বলুন তো, একটা মানে বাংলা প্রবাদ বাক্য আছে যে ছিঁড়া ফসল, মানে ছিঁড়া ফসলের মানে সে কী বলুন তো, মানে একদম হলে পরে একদম চরম হয়ে যাবে। আর ছিঁড়া ফসল তো ধরুন কিছু না হলে লস হবে না, কিছু না কিছু একটা লাভ হবে। এই ধরুন যেমন এই বেগুনের যেটাটা মানে বেড়া দেওয়া হয়, যেটা বলে আপনার ওই গোপডোপ মতো বেড়া দেওয়া হয়, এতে ধরুন একটা ঝিঙের লতা উঠানো গেছে, কিছু না হলে তো 20 কেজি ঝিঙে হয়ে যাবে। তাহলে টুকিটাকি একটা ইনকাম কিন্তু ওখানে অলরেডি হয়ে যায় এদিক ওদিক করে। হয়তো ওর ফাঁকে ধরুন যে গাছটা মরে যাবে সেখানে হয়তো হয়তো বেগুন গাছ মরে গেল, হয়তো 2-1টা মারা গেল, সেখানে একটা লঙ্কা গাছ দেওয়া হয়, কিছুটা লঙ্কাও হয়। মোটামুটি এইভাবেই চলছে। এইভাবে চাষি লোক তো এইভাবে লটাপটি করে মানে। শীতকালীন কিছু করার প্রস্তুতি নিচ্ছেন? শীতকালে বলতে কি করেন সবজির মধ্যে? শীতকালে ধরুন আমার আলু থাকে, পালং শাক থাকে, মূলো থাকে, হ্যাঁ, আলু জমি কুমড়ো থাকে, মানে শীতকালীন মেলা ফসল আছে। শাকের মধ্যে কিছু করেন? হ্যাঁ, শাক, পালং শাক আছে, লাল শাক আছে। তার আগে ধরুন এই যে আমার যেটা কিছুটা ভেন্ডি আছে, যেটা ওই কাঠা 3-4 কি 5 হবে, ওইটা ধরুন এটা উঠে গেলেই ধরুন যেটা আপনার ওই একটা লাল পুনকা শাক যেটা বলে, 2-1 সময় দেখবেন বাজারে প্রচুর দাম হয়। ওইটা ধরুন খুব অল্প খরচে প্রচুর লাভ বলা যায়, অল্প দিনের মধ্যে, অল্প 1-1.5 মাসের মাথাতে একদম তোলা ওঠা মানে সবই শেষ। 1-1.5 মাসের মধ্যে, 1-1.5 মাসের মাথাতে সবটাই শেষ। কিন্তু ওর আবার ফাঁকাটা বেশ ভালো ইনকাম হয়ে যায়। কিন্তু ওইগুলা কি বলুন তো, উঁচু জমি ছাড়া হবে না, যেটা ডাঙা জমি বলি, মানে সেই জমি এমনই চাই যেটা তার চারিদিকেই জল মারা যায়, যেন হয়তো 4টে দিক, 4টে আল কাটলে যেন জল মানে এই বেলায় জল হলে ও বেলায় যেন ভূম সাদা থাকে, এইরকম জমি না হলে কিন্তু হবে না। এই করে চাষি লোক আর কীভাবে চলবে এইভাবে? PM কিষাণ আছে না, অ্যাকচুয়ালি বলুন তো আমার স্ত্রীর নামে এখানে একটা জমি আছে, ওই স্ত্রী আর কি যেটা পাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে জমি প্রায় বিঘে 3 জমি কিনেছি, ওটা কিন্তু আমি এখনও অবধি রেজিস্টার করতে পারিনি। এবং বাবার যে সম্পত্তিটা পেয়ে, বাবা মারা গিয়েছেন, বাবার যে সম্পত্তিটা পেয়েছে সেটা এখন রেকর্ড হয়নি। অতএব রেকর্ড না থাকলে তো কিছু হবে না। অতএব আমার জমি অনেকটাই, কিন্তু রেকর্ড আমার নামে হিসাবে অ্যাকচুয়ালি 1 কাঠারও নাই। কিন্তু আমার স্ত্রীর নামে ওই কাটা 5 হাজার আমার স্ত্রী পান, কিন্তু আমি পাই না। আচ্ছা, যেহেতু আমি কিছুটা কিনেছি, ওরা এখন রেজিস্টার করতে পারিনি। যেহেতু আমি কিনেছিলাম একটু বেশ কিছুদিন হয়ে গেল, তারপর আমার শারীরিক একটু অসুবিধা হয়েছিল বলে, মানে অসুখ বিসুখ এখানে টাকা খরচ হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে আমি রেজিস্ট্রেটা হয়নি বলে রেকর্ড হয়নি। আর বাবার যেটা পেয়েছি, বাবা মারা গিয়েছেন, বাবার যে জমিটা সেটা তো এখন রেকর্ড। এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা? হ্যাঁ, ওই তো ওই যে বিঘে 3 জায়গা কিনেছেন নিজে? এটা চাষবাস করেই কিনেছি, কিন্তু আমি রেজিস্ট্রেট সংসার চালিয়ে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা লোকনাথ মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব, মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী রথিন কিসকু। মন আমার
পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে। বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, ফুলমুনিকে মনে পড়ে রে, মনে পড়ে রে, ফুলমুনিকে মনে পড়ে রে। এই বছরে জল হলো যে ঘরকে চাল লইরা গেল, এই বছরে জল হলো যে ঘরকে চাল লইরা গেল, মনটায় আমার পাখি হইল রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন রথিন কিসকো। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জ ব্লকের মির্জাপুর গ্রামের একটা পোলট্রি ফার্মে। আর এই পোলট্রি ফার্মে দেখছি প্রচুর মুরগি রয়েছে, বাচ্চা মুরগি রয়েছে, আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। তো যিনি এই মুরগি পালন করেন তার মুখোমুখি হয়েছি আমরা এই মুহূর্তে। তো একটু আসুন পরিচয় করে নিই। আপনার নামটা? কাউল ইসলাম। কাউল ইসলাম। কাউল ইসলাম। বয়স তো দেখে মনে হচ্ছে খুব কম। বয়স কত বছর? 24 বছর বয়স। এই বয়সে কি ব্যবসাতে নেমে পড়েছো নাকি? হ্যাঁ। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা বিএ পাস করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েট হয়েছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। তো চাকরি বাকরির চেষ্টা করোনি? করেছো। কিন্তু হঠাৎ করে মুরগি পালনের দিকে এলে কেন? চাকরি বাকরির এখন হচ্ছে না, সেই জন্য ব্যবসা কিছু করতে হবে। মানে সেই আশাতে। হ্যাঁ, মানে চুপচাপ বসে থেকে লাভ নেই, তাই তো? তো এই যে মুরগি পালন তুমি শুরু করলে, তো হঠাৎ করে তো শুরু করলে না, এর জন্য তো একটা প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে, তাই তো? তো প্রশিক্ষণ কি তুমি নিয়েছো? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছি আমি। প্রশিক্ষণ নিয়েছো? কোথায় নিয়েছো? কেবিকে থেকে প্রশিক্ষণ নিয়েছি। ভগবানগোলা যে কেবিকে থেকে, ওখান থেকে প্রশিক্ষণ কতদিনের নিয়েছিলে প্রশিক্ষণ? আমি ওখানে 10 দিনের ট্রেনিং করেছিলাম। 10 দিনের ট্রেনিং দিয়ে পোলট্রি ফার্ম শুরু করে দিলে? শুরু করেছি। তো প্রথমে যখন শুরু করো তখন কতগুলো মুরগি নিয়ে শুরু করেছিলে? প্রথমে 1700 মুরগি নিয়ে শুরু করেছিলাম। 1700 মুরগি। তো 1700 মুরগির জন্য আর এখন কত রয়েছে মুরগি? এখন 2000 মুরগি রয়েছে। 2000 মানে 945 মুরগি রয়েছে। 2000 কাছাকাছি। তো আমরা যে পোলট্রি ফার্মটা দেখছি এটা তো লম্বা, প্রায় এল টাইপের ফার্মটা। তো কতটা স্কোয়ার মিটার এর? 2500 স্কোয়ার ফুট আছে আমার পোলট্রি ফার্মটা। 2500। তো এখানে কি ওই 2000-এরই ক্যাপাসিটি? হ্যাঁ, 2000-এর ক্যাপাসিটি বলতে 1800-এর ক্যাপাসিটি। শীতের জন্য আমরা বেশি নিয়েছি। একটু বেশি রেখেছো? হ্যাঁ, বেশি। আচ্ছা, বেশি রেখেছো। তো কতদিন ধরে করছো এটা? এটা আমি 1 বছর থেকে করছি। 1 বছর থেকে।
তো এর জন্য কি কোনো লোন টোন নিতে হয়েছে বা কোনো কিছু করতে হয়েছে? না, লোন টোন নিইনি আমি, তবে এর জন্য সরকার অনেক সাবসিডি দিচ্ছে। সাবসিডি দিচ্ছে, হ্যাঁ। তো গোটাটাই কিন্তু লেয়ারের জন্য, হ্যাঁ আমি নিজেই করেছি, লেয়ারের জন্য দিচ্ছে, ব্রয়লারের জন্য কোনো সাবসিডি এখন অবধি দিচ্ছে না সেরকম। আচ্ছা। কিন্তু আমরা ব্রয়লার পালন করি তো আমরা সেরকম সাবসিডি কিছু পাইনি। তো আমরা যে এখন যে মুরগিগুলো দেখছি এখানে, তো এগুলো কত দিনের বাচ্চা? এগুলো 22 দিনের বাচ্চা। 22 দিনের বাচ্চা। তো যখন প্রথমটা নিয়ে আসো তখন কত দিনের মুরগির বাচ্চা নিয়ে আসো? ওটা 1 দিনের বাচ্চা থাকে, সেদিনকে হ্যাশ ডেট থেকে আমাদের কাছে আসে প্রথম। নিয়ে আসে কোথা থেকে নিয়ে আসো? এটা আমাদের বর্ধমান থেকে আসে। বর্ধমান থেকে। এটা কি কোনো কোম্পানির থ্রু দিয়ে না এমনি নিজে? কোম্পানির থ্রুতে করি। কোম্পানির থ্রু দিয়ে করো। তো ওরা কি কি সিস্টেমে করে যে এই টাকার বাচ্চা যে নিয়ে এসছো সেই একদিনের বাচ্চার কত করে দাম? একদিনের বাচ্চার দাম 28 টাকা। কোম্পানি 1 কিলো মুরগি তৈরি করতে আমাকে 800 টাকা খরচ দেবে। এর মধ্যে আমাকে 550 টাকা কুইন্টালে দিবে। 800 টাকা তৈরি করতে পারলে, তার থেকে কমে পারলে তার থেকে বেশি টাকা দেবে। বেশি টাকা দেবে। তো যখন এটা নিয়ে আসলে, নিয়ে এসে পরিচর্যাটা কি করলে ওই একদিনের বাচ্চাকে? একদিনের বাচ্চাকে প্রথমে আমরা বুডিংয়ে রাখি। বুডিংয়ে রাখার পরে সেটাকে 3 দিন অবধি বুডিংয়ে রাখি। ওটাকে বুডিং বলতে টিনের একটা সার্কেল বানানো হয় বা একটা প্লাস্টিকের পাইপ দিয়ে সার্কেল বানানো হয়। সার্কেল 5খানা বানানোর পরে তার ভিতরে 2000 বাচ্চা থাকে। 5টা বুডিং এর ভিতরে জায়গাটাকে সংকোচন করে রাখো, ছোট জায়গা করে রাখো। হ্যাঁ, দিয়ে তাতে ভালোভাবে পর্দা দিয়ে স্প্রে করে বাচ্চা ভরা হয়। তারপরে তাকে কয়লার হিট ফিট দিয়ে বাচ্চাটাকে মানে সতেজ করা যায়। তারপরে সেই বাচ্চা আস্তে আস্তে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত শীতে হিট খায়। তারপরে আস্তে আস্তে বুডিং থেকে ছেড়ে দিই আমরা। ছেড়ে দাও। তো ওই সেই সময় কি কোনো প্রতিষেধক টিকা দেওয়া হয় বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। প্রথমে যেদিন বাচ্চা আসে সেদিন একটা ভ্যাকসিন হয়ে আসে। তারপরে আমরা ল্যাসোটা একটা ভ্যাকসিন করি 6 দিনে। 12 দিনে আমরা B2কে ভ্যাকসিন করি। আবার 18 দিনে আমরা ল্যাসোটা ভ্যাকসিন করি। আমরা এর 3খানা ভ্যাকসিন আমরা করি, আর কোম্পানি থেকে একটা ভ্যাকসিন হ্যাচ থেকে হয়ে আসে। 4টে টোটাল ভ্যাকসিন দিয়ে তারপরে মোটামুটি কতদিন? আমি 40 দিন পালন করি। 40 দিন পরে কি কোম্পানি থেকে এসে মুরগি নিয়ে চলে যায়? কোম্পানির লোক আসে, কোম্পানির গাড়ি পাঠায়। সেদিনকে ফার্ম ওরা লিফটিং করে নেয় পুরো। তো 40 দিনে মোটামুটি কত ওয়েট কত হয় একটা বাচ্চার? শীতের সময় 2800 2900 3 কিলো অবধি হয়। 40 দিনে 2700 2800 হয়। আর গরমের সময় এমনি 2300 2400 2500 এরকম হয়। মানে গরমের সময় কি একটু কমে যায় নাকি? হ্যাঁ, গরমের সময় খাবার কম খায়, ওজনটাও কম হয়। শীতের সময় খাবারটা ভালো খায়, শরীরটা ওদের সুস্থ থাকে, ওই জন্য ওরা ভালো রেজাল্ট দেয়। তারপরে তুমি যে যত বাচ্চা নিয়ে আসো তত বাচ্চাই কি এখানে মানে পাও যখন বিক্রি করো, না কিছু মর্টালিটি থাকে? মর্টালিটি অবশ্যই থাকে। মর্টালিটি কোম্পানির নিয়ম হচ্ছে 5%। 5% অবধি কোনো আমাদের টাকা কাটে না। 5%-এর উঠতে গেলে টাকা কাটে, এবং ওর থেকে নিচে থাকলে আমাদেরকে ওরা বোনাস দেয় ওই মর্টালিটির উপর থেকে। বোনাস দেয়। তো খাবার কি দাও তুমি এই যে 40 দিনে, 1 দিন থেকে 40 দিন যখন বাচ্চাকে পালন করছো তখন খাবারটা কি প্রথম 10 দিন এদের প্রি স্টার্টার ব্রয়লার স্টার্টার ফিড চলে। তারপরে 11 দিন থেকে 25 দিন পর্যন্ত স্টার্টার ফিড চলে। তারপরে 25 দিন থেকে 40 দিন পর্যন্ত বা 42 দিন পর্যন্ত ফিনিশার ফিড চলে। এদের কোম্পানির খাবার আছে। আচ্ছা, তো মোটামুটি কত গ্রাম করে খায় একটা বাচ্চা? একটা মুরগি 1 দিন থেকে 40 দিন পর্যন্ত এক পিস মুরগিতে 3.5 কিলো দানা খায়, 4 কিলো দানা খায়। 4 কিলো দানা খায়। আর মোটামুটি ওয়েট কত হয়? ওই 2800 2900 3 কিলোর কাছাকাছি হয়। তো এই যে মুরগিটা পালন করছো তাহলে বছরে কটা টার্মে করতে পারো? বছরে 7খানা হয়। 7খানা হয়, বছরে 7টা লট হয়। তো মোটামুটি কেমন লাভ হয় একটা এতে? রেজাল্ট অনুযায়ী লাভ হয়, যেমন বডি ওয়েট হয় তেমন লাভ হয়। তো এরকম হয় না কিছু কমে যেতে পারে? না, 40 দিনে যেটা আমি এক্সপেক্ট করছি যে 3 কিলোর কাছাকাছি হবে, সে প্রত্যেকটা মুরগি কি হয় না কোনটা? না, যেমন মুরগিগুলো যদি 2500 হয় তাহলে মোরগগুলো 2800 হবে। আচ্ছা, এরকম। তো পুরো ফুল ফার্ম একটা অ্যাভারেজ বডি ওয়েট ধরা হয় 2700 2800 3 কিলো এরকম ধরা হয়। এবার যেমন দানা খাবে তেমন তার ওজন হবে। তো মোটামুটি কেমন খরচ আর কেমন লাভ হয় এটা? তো এতে খরচ বলতে গেলে কোম্পানি খাবার দেয়, কোম্পানি বাচ্চা দেয়, মেডিসিন আমাদের, শুধু পরিচর্যাটা? হ্যাঁ, ইলেকট্রিক বিল আমাদের, তুষ ভুসি, ওদের ঘুমানোর জায়গা, খাবারের জায়গা, জলের জায়গা, এগুলো আমাদেরকে কিনতে হয়। এবং এদের পেছনে প্রত্যেক লটে, যেটা প্রথম লটের কথাটা বাদ দিয়ে, মানে খাবারের জায়গা জলের জায়গা একবার কিনে নিলে তো আর কিনতে হয় না। এবার এগুলো বাদ দিয়ে প্রত্যেক লটে হয়তো 2000 মুরগির পেছনে আমাদেরকে 10,000 টাকা খরচা করতে হয়।
30-40 টাকা পেমেন্ট থাকে, 20,000 টাকা মতো টিকে, 25,000 টাকা টিকে, এরকম 40 দিনে মোটামুটি 20 থেকে 25,000 টাকা 40 দিনে থেকে যায়, থেকে যায়। তো কেউ যদি কোনো বেকার যুবক যদি এই ধরনের ব্যবসা করতে যায় তা কি বলবে? অবশ্যই ভালো জিনিস, সে যদি পরিশ্রম করতে পারে খুব ভালো জিনিস। তার কারণ এই ব্যবসাতে কোনো কম্পিটিশন নেই, যে যেমন রেজাল্ট করবে তার তেমন প্রফিট হবে। হ্যাঁ, কোম্পানি তো চাইছে ফার্ম করুক, কোম্পানি তো বাচ্চা দিচ্ছে, নিজেকে ফার্মটা শুধু তৈরি করতে হচ্ছে, বাচ্চা তো কোম্পানি দিচ্ছে। আজ আমার নিজে আমি 2000 বাচ্চা করতে গেলে 4 লাখ টাকা এই ফার্মটাতে খরচ আছে, বাচ্চা থেকে খাবার থেকে, সেগুলো তো আমাদেরকে করতে হচ্ছে না, সেগুলো কোম্পানি। কোনো খাবে যদি হয়তো কিছু লস খেতে যায়, সেটা হয়তো কোম্পানি কিছুটা মেনটেন করে, আমাদের হয়তো পরিচর্যাটা, আমাদের খাটনিটা লস হয়, কিন্তু হিউজ টাকা তো আমাদের লস হয় না, মানে ইনভেস্ট করতেও না, ইনভেস্ট এরকম করতে হয় না হয়তো। হ্যাঁ, নিজের জায়গার উপরে ফার্মটা করতে হবে। সামনের দিকে চিন্তা কি? আরও ফার্ম বাড়ানোর ইচ্ছা আছে এখানে, যদি সেরকম পারি তো হ্যাচারি খোলার ইচ্ছে আছে, বাচ্চা তৈরি করবো, মুরগি বাচ্চা তৈরি করবো। এগুলো তো এই যে মুরগিগুলো সেগুলো তো আমাদের শুধু মাংস খাওয়ার জন্য, এগুলো মাংস খাওয়ার জন্য, ডিমের জন্য নয়। লেয়ার এগুলো ব্রয়লার, হ্যাঁ, আর লেয়ারগুলো ওখানে, লেয়ারগুলো আলাদা। লেয়ারের জন্য সাবসিডি দিচ্ছে সরকার। বেশ, তোমার মুরগি পালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।